আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্টক অ্যানালাইসিসের আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাক্সন স্পিন মিলস লিমিটেড নামের স্টকটি নিয়ে। তো স্পিনিং মিলগুলোতে যারা ইনভেস্ট করে থাকেন ওই লিস্টগুলোর মধ্যে সাফকো স্পিনিং রয়েছে, ম্যাক্সন রয়েছে, মতিন স্পিনিং রয়েছে। তো তন্মধ্যে কিন্তু এই ম্যাক্সন স্পিনিংটা বিনিয়োগকারীদের চাহিদার মোটামুটি শীর্ষ অবস্থানে অবস্থান করে। তো অনেকেই আসলে আমাদের কাছে ম্যাক্সন স্পিনিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে চেয়েছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের ভিডিওতে আমরা ম্যাক্সন স্পিনিংয়ের অ্যানালাইসিসে চলে যাচ্ছি। আমরা যদি কোম্পানির ফান্ডামেন্টাল ডেটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গত 52 সপ্তাহে কোম্পানির স্টকটির সর্বনিম্ন প্রাইস ভ্যালু ছিল 18 টাকা 50 পয়সা এবং এই সেম টাইমের ডিফারেন্সে গত 52 সপ্তাহের স্টকটির সর্বোচ্চ প্রাইস ভ্যালু ছিল 35 টাকা 50 পয়সা। তার মানে গত এক বছরের ডিফারেন্সে স্টকের প্রাইস কিন্তু অলমোস্ট 100%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস 18 টাকা থেকে 36 টাকার কাছাকাছি এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা যদি পি রেশিওর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল স্পিনিং সেক্টরের মধ্যে একটা অত্যন্ত ভালো মানের পি রেশিওর স্টকটি কিন্তু এই ম্যাক্সন স্পিনিং লিমিটেড। বর্তমানে স্টকটির পি রেশিও রয়েছে 6.43। তার মানে আমরা কিন্তু খুবই ভালো একটা লেভেলে স্টকটিকে পারচেস করতে পারছি। বর্তমানে যে পি রেশিও রয়েছে এই পি রেশিও অনুযায়ী লং টার্মের যদি আপনি বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করেন তাহলে এটা কিন্তু খুবই সুইটেবল একটা জায়গা এবং এই লেভেল থেকে কিন্তু আমরা আমাদের বিনিয়োগের কথা চিন্তা ভাবনা করতে পারি। ইপিএস এর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি গত বছর 3.45 ইপিএস দেখিয়েছে এবং এই 22 টাকা 20 পয়সা বা 25 টাকা রেঞ্জের একটা স্টক যদি আমাদেরকে 3 টাকার উপর ইপিএস দেখায় তার মানে আমরা কিন্তু খুব ভালো একটা ইপিএস এর অবস্থানেও রয়েছি। এনএভির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি স্টকটির পার স্টকের এগেইনস্টে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 21 টাকা 56 পয়সা। টোটাল শেয়ার রয়েছে 23 কোটি 82 লক্ষ এবং এটা কিন্তু অবশ্যই জুন ক্লোজিং একটা শেয়ার। আর ইপিএস এর দিকে তাকালে আমাদের জিনিসটা কিন্তু খুবই এক্সিলেন্ট একটা ডেটা আমাদেরকে দিচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং ফাইনালি ইয়ার এন্ডেও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। ডিভিডেন্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি কিন্তু আমাদের 11% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে গত বছর। আর হোল্ডিংসের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি হোল্ড করে রয়েছে 30% শেয়ার, গভর্নমেন্টের কোনো শেয়ার হোল্ডিং এখানে নেই, ইনস্টিটিউট হোল্ড করে রয়েছে 13% শেয়ার এবং অবশিষ্ট প্রায় 56 থেকে 57% শেয়ার কিন্তু পাবলিকের কাছে রয়েছে। আর এই কোম্পানির প্রাইস টেবিলে গিয়ে যদি আমরা গত 300 দিনের অ্যাভারেজ প্রাইসটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গত 300 দিনে স্টকটির অ্যাভারেজ প্রাইস ছিল 23 টাকা 10 পয়সা এবং বর্তমানে কিন্তু আমরা কোম্পানির 300 দিনের অ্যাভারেজ প্রাইজের নিচে অবস্থান করছি, যেটা কিনা বিনিয়োগের জন্য অর্থাৎ নতুন করে বিনিয়োগের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আর আমরা যদি এই কোম্পানির টেকনিক্যাল এই ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলোর দিকে একটু ওভারঅল তাকাই তাহলে আমরা কিন্তু খুব পজিটিভ একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। কোম্পানির ইপিএসে ভালো গ্রোথ রয়েছে, স্টকটি বর্তমানে অ্যাভারেজ প্রাইজের চাইতে নিচে রয়েছে, 52 সপ্তাহের লোয়েস্ট প্রাইসের কাছাকাছি অবস্থানে আমরা পৌঁছে গিয়েছি। গত কোয়ার্টারে এবং গত বছরের ইপিএসে আমরা ভালো রকমের পজিটিভ ফিডব্যাক দেখতে পাচ্ছি। তো তারপরেও টেকনিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি একটু যাই তাহলে এখান থেকে আমার স্টক থেকে আমরা যদি একটু ম্যাক্সন স্পিনিংয়ের ইনফরমেশনগুলোতে গিয়ে প্রফিট ভার্সেস লস রেশিওতে ঢুকি, যদিও এখানে 15, 16, 17, 18 স্টেটমেন্ট দেওয়া রয়েছে, 19, 20, 21 দেওয়া নেই। সো যেহেতু এটা ব্যাকডেটেড ডাটা আমাদের পুরোপুরিভাবে কাজে লাগবে না। তারপরও আমরা যদি গ্রস প্রফিটের দিকে লক্ষ্য করি 15 থেকে ধারাবাহিকভাবে 28 কোটি, তারপর 48 কোটি, তারপর 70 কোটি, তারপর 71 কোটি, 81 কোটি। তার মানে কোম্পানি কিন্তু ধারাবাহিকভাবে প্রফিট তৈরি করে যাচ্ছিল। ইপিএস এর দিকে তাকালেও সেই জিনিসটাই দেখা যায়, 23-এর পরে 0.44, 33, 49। তার মানে ইপিএসেও কিন্তু মোটামুটি একটা গ্রোথ ছিল। বাট মেন কথা হচ্ছে 19, 20, 21-এর ডাটাটা আমাদের লাগবে। সেই হিসেবে আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2018 সাল থেকে 2021 সালের মধ্যে আমাদের যে নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, 19 থেকে এটা 20-এর উপরে উঠেছে। যদিও মুভমেন্টটা কম বাট আমরা কিন্তু এখানে পজিটিভ ডাটা দেখতে পাচ্ছি। ইপিএস এর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত, 2020 সাল যেহেতু কোভিড প্যান্ডেমিকের সময় ছিল এই সময় কিন্তু স্পিনিং মিলগুলো মোটামুটি খুব ভালো একটা বিজনেস করতে পারেনি, যেহেতু আপনার টেক্সটাইল খাতে তখন একটা রপ্তানির একটা মানে লিমিটেশন চলে এসেছিল। সো স্পিনিং মিলগুলো যেহেতু সুতা উৎপাদন করে অর্থাৎ টেক্সটাইলের কাঁচামালটাই তারা আসলে প্রোভাইড করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসায় মন্দা আসাটা স্বাভাবিক ছিল এবং এটা কিন্তু এক্সেপশনাল কেস ছিল। বাট আমরা যদি 21 সালের দিকে তাকাই তাহলে তারা কিন্তু খুব শক্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে এবং অতীতের সকল রেকর্ড ভেঙে তারা কিন্তু ভালো লেভেলের একটা ইপিএস নিয়ে এসেছে। এবং ডিভিডেন্ডের হিস্ট্রি দেখলেও আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে যেখানে তারা 5% বা 2% পর্যন্ত ডিভিডেন্ড দিয়ে থাকতো, গত বছর কিন্তু তারা 11% পর্যন্ত ডিভিডেন্ড প্রদান করেছে। তার মানে 20-এর সাথে 21-কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 2020 সালের পর 2021 সালে কোম্পানির ফিনান্সিয়াল অবস্থা কিন্তু অনেকাংশে পজিটিভ। এবং এই জিনিসটা ক্লিয়ারলি দেখানোর জন্য আমরা আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, investing.com, যেটা একটা ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিনিয়োগের বিভিন্ন সেক্টর রিলেটেড একটা ওয়েবসাইট। এইখানে গিয়ে যদি আমরা এই ম্যাক্সন স্পিনিংয়ের অ্যানুয়াল ইনকাম স্টেটমেন্ট একটু লক্ষ্য করি, এইখানে আপনারা দেখতে পাবেন যে
টোটাল রেভিনিউ ভার্সেস নেট ইনকামটা আসলে কত। দেখুন, একটা কোম্পানির দুইটা জিনিস কিন্তু এখানে দেখার বিষয়। একটা হচ্ছে কোম্পানির রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে কিনা, পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে কোম্পানির নেট ইনকাম বৃদ্ধি পাচ্ছে কিনা। কারণ ধরুন একটা কোম্পানির প্রতি বছর 100 টাকা করে রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে, বাট তার যদি 100 টাকা রেভিনিউ বৃদ্ধি পাওয়ার এগেনস্টে 120 টাকা খরচ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কোম্পানিটির 20 টাকা নেট প্রফিটের জায়গায় নেট লস হয়ে যাবে। সো শুধুমাত্র রেভিনিউ বৃদ্ধি পেলেই কিন্তু কোম্পানি লাভে থাকে না। রেভিনিউ বৃদ্ধি পাওয়ার পর তার যে খরচ, সেই খরচ বা তার ঋণগুলো মিটিয়ে তাকে কিন্তু প্রফিট করতে হয়, এবং সেই প্রফিটটাকেই মূলত বলা হয় নেট ইনকাম। এবং আমাদের স্টকগুলোর প্রাইস কিন্তু বৃদ্ধি পাবে মূলত এই নেট ইনকামের উপর বেস করে। সো আমরা যদি 17 সাল থেকে 21 সাল পর্যন্ত ধারাবাহিক ডেটাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কোম্পানি কিন্তু তার নেট রেভিনিউ সেটা কিন্তু মোটামুটি ধরে রেখেছে, এবং 21-এ এসে এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বাট সবচাইতে ভালো ব্যাপার সেটা হচ্ছে রেভিনিউ যতটুকু বৃদ্ধি পেয়েছে তার চাইতে কিন্তু তার নেট ইনকাম 2021 সালে এসে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনি যদি 20-এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন কোম্পানি কিন্তু লসে ছিল, -88 ছিল তার নেট ইনকাম। যদিও তার রেভিনিউ জেনারেট হয়েছিল 4.26 বিলিয়ন, বাট তার কিন্তু -88 মিলিয়ন, অর্থাৎ 88 মিলিয়ন কিন্তু তার লস হয়েছিল। তার আগের বছরগুলোতে কোম্পানি ধারাবাহিকভাবে লাভটাকে হোল্ড করে রেখেছিল, বাট 2021-এ এসে তার নেট ইনকাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। সো বর্তমানে যদি আমরা স্টকের পজিশনটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারছি বর্তমান সময়ের অ্যাভেইলেবল ফিনান্সিয়াল ডাটাগুলোর এগেনস্টে এই কোম্পানির স্টকটি কিন্তু বর্তমানে ভালো মোমেন্টামে রয়েছে, এবং প্রাইস সেগমেন্ট অনুযায়ী চিন্তা করলে এটা কিন্তু বিনিয়োগযোগ্য একটা প্রাইস লেভেলে চলে এসেছে। ফাইনালি এখন আমরা টেকনিক্যাল চার্টটাকে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করব যে লং টার্মে বিনিয়োগের জন্য কোন কোন লেভেলে আমাদের আসলে বিনিয়োগের সুযোগ তৈরি হবে, কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো অপেক্ষা করছে, এবং ইতিমধ্যে যারা বিনিয়োগ করে বসে আছি তাদের জন্য আসলে ইন্ডিকেশনগুলো কি দেখাচ্ছে। সো এই জিনিসটা দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে stocknow.com.bd এর ওয়েবসাইটের মাধ্যমে চার্ট অপশনে চলে যাচ্ছি, এবং আমরা ওয়ান ডে ভিউয়ের চার্ট অপশনটা এই মুহূর্তে এনেবল করে রেখেছি। আমরা যদি গত এক বছরের প্রাইস সেগমেন্টের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের স্টকটি বর্তমানে একটা সাইডওয়েভ মুভমেন্ট তৈরি করে রেখেছে। আমাদের স্টকটির একটা হাইয়েস্ট পিক ভ্যালু তৈরি হয়েছিল 35.50-এর দিকে, এবং 35 টাকা 50 পয়সায় যাওয়ার পর এই স্টকটি কিন্তু একটা বেয়ারিশ মুভমেন্টে চলে এসেছিল। দেখুন, এই 35 টাকা থেকে নিয়ে শুরু করে এই 23 টাকা রেঞ্জ পর্যন্ত একটা স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট ছিল, এবং পরবর্তীতে এখনও স্টকটি কিন্তু তার মোমেন্টাম চেঞ্জ করেনি। অর্থাৎ বেয়ারিশ মুভমেন্ট থেকে বুলিশ মুভমেন্টে যাওয়ার জন্য যে ট্রেন্ড চেঞ্জ করার ডিরেকশন, সেটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। বাট বর্তমানে কিন্তু এই স্টকটি একটা স্ট্রং সাপোর্ট রেঞ্জকে হোল্ড করে সাইডওয়েভ মুভমেন্টে রয়েছে, এবং সে কিন্তু আসলে ওয়েট করছে যে কোনো সময় একটা স্ট্রং ব্রেকআউট তৈরি করার জন্য। সো এই লেভেলে আমাদের স্টকের যে পজিশন রয়েছে, সেখান থেকে আমরা যদি এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। দেখুন, এইখানে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো সময় ভিডিওর লেন্থটা কমানোর জন্য আগে থেকেই বসিয়ে রেখেছি। তো এইখানে আমাদের চার্টের যে অংশটা রয়েছে, এই অংশে গত বছরের আগস্ট থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এখানে একটা নতুন করে সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিল। দেখুন, স্টকটা যখন বুলিশ মোমেন্টামে ছিল, সর্বশেষ 35 টাকার রেঞ্জে যাওয়ার পর এটা যখন কারেকশন করেছে, তখন কিন্তু সে তার ইতিপূর্বের যে সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করেছে। এইটা কিন্তু খুবই ভালো একটা কথা, কারণ অনেক সময় যেটা হয়, প্রিভিয়াস সাপোর্টটাকে ব্রেক করলে সরাসরি কিন্তু নিচের দিকে খুব দ্রুত বেগে প্রাইসটা কারেকশন হতে থাকে। দেখুন, এইখানে যে সাপোর্টেড জোনসটা ছিল, এই লেভেলে যে সাপোর্টেড জোনটা ছিল, পরবর্তীতে যখন প্রাইসটা কারেকশন হয়ে নিচের দিকে নামলো, তখন কিন্তু সে এই সাপোর্ট জোনটাকে হোল্ড করেছিল। অর্থাৎ আমাদের যে এই 26 টাকা 25 টাকা থেকে 26 টাকার যে রেঞ্জটা, সেই রেঞ্জটাকে রেসপেক্ট করে প্রাইস আবার ওপরের দিকে উঠে গিয়েছিল, এবং পরবর্তীতে সেম লেভেলে এসে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, বাট এইখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করেছে। দেখুন, এইখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, অর্থাৎ এই 26 টাকার নিচে এবং 24-25 টাকার উপরে এই মাঝামাঝি পর্যায়ে এসে একটা গ্যাপ ক্রিয়েট করে প্রাইসটা আসলে একটু নিচের দিকে নেমে গিয়েছে, এবং এইখানে 23 টাকা 30 পয়সা 23 টাকা 20 পয়সা এই লেভেলে এসে নতুন করে একটা সাপোর্ট হোল্ড করে, এবং পরবর্তীতে কারেকশন নিয়ে এসে সে কিন্তু এই লেভেলে আবার সাপোর্টটাকে রেসপেক্ট করে। দেখুন, তার মানে প্রথমবার যখন এই স্টকটা কারেকশন মোডে চলে আসে, তখন সে তার এক্সিস্টিং যে সাপোর্ট, সেটাকে রেসপেক্ট করে পরবর্তীতে কারেকশানে আসে, এবং কারেকশানে আসার পর পরবর্তীতে নতুন করে যে সাপোর্ট রেঞ্জটা তৈরি হয়, সেখানেও কিন্তু পরবর্তীতে কারেকশন এসে রেসপেক্ট করার চেষ্টা করেছে এবং রেসপেক্ট করেছে। এর ফলে যেটা হয়, দেখুন, যখন আমাদের এই স্টকের প্রাইসগুলো প্রিভিয়াস সাপোর্টকে রেসপেক্ট করে করে নিচের দিকে নামে, তখন কিন্তু সে ধারাবাহিকভাবে নিচের দিকে নামে, এবং ওপরের দিকে ওঠার সময় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওপরের দিকে উঠতে থাকে। বাট কোনো কারণে যদি এমন হয় যে
পূর্বের যে সাপোর্টটা রয়েছে নেক্সট টাইম কারেকশনের পর এটা ব্রেক করে নিচে নেমে আসলো এবং এইখানে যে সাপোর্ট জোন ক্রিয়েট হলো পরবর্তীতে আবার কারেকশনের সময় ওই সাপোর্টটাকেও রেসপেক্ট না করে আবার নিচে নেমে আসলো, ওইটা কিন্তু ফুললি নেগেটিভ একটা ট্রেন্ড ডিরেকশন করে এবং প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতে থাকে। বাট যখন সাপোর্টকে রেসপেক্ট করে করে একটু একটু করে প্রাইসটা কারেকশন হয়, এটাই আসলে স্বাভাবিক নেচার। একটা স্টক যখন কারেকশন মোড়ে যায় এভাবেই আসলে কারেকশন হবে এবং এটা আমাদের জন্য মোটামুটি একটা পজিটিভ ডিরেকশন দেয়। সো এইখানে আমার সাপোর্টটা যখন হোল্ড করলো পরবর্তীতে আমার স্টকটা কিন্তু লম্বা একটা বুলিশ মোমেন্টামে ছিল। দেখুন এই লেভেলটাতে কিন্তু বেশ ভালো একটা বুলিশ মোমেন্টাম ছিল এবং 23 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত প্রাইস গেইন করেছিল এবং ফাইনালি এই 29 টাকার লেভেলে কিন্তু নতুন করে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আমি যদি এইখান থেকে আপনাদেরকে দেখাই, যখন এই লেভেলে একটা রেজিস্ট্যান্স ইতিপূর্বে ক্রিয়েট হয়ে গিয়েছে, সো সেই রেজিস্ট্যান্সটাকেই কিন্তু রেসপেক্ট করে পরবর্তীতে এখান থেকে প্রাইস আবার কারেকশন হয় এবং প্রাইস কারেকশন হয়ে নতুন একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে এবং যেটা কিনা মোটামুটি একটা ডাইনামিক সাপোর্ট জোন। এই লেভেলে কিন্তু ইতিপূর্বে স্ট্রং একটা সাপোর্ট রয়েছে। দেখুন এই যে আপনি যদি 21 সালের ডাটা অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাচ্ছেন এই লেভেলে কিন্তু কোম্পানির এক্সিস্টিং একটা সাপোর্ট ছিল। ইতিপূর্বে যে সাপোর্টগুলোকে সে হোল্ড করার চেষ্টা করেছে এই সাপোর্টগুলো কিন্তু তার নিউলি ক্রিয়েটেড সাপোর্ট জোন ছিল। এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ইতিপূর্বে যে সাপোর্ট জোনগুলো এখানে হোল্ড করার চেষ্টা করেছে সেই সাপোর্ট জোন কিন্তু নিউলি ক্রিয়েটেড সাপোর্ট জোন ছিল, বাট এইখানে এই 21 টাকা থেকে 22 টাকার রেঞ্জের মধ্যে যে সাপোর্ট জোনটা ক্রিয়েট হয়েছে এই সাপোর্ট জোনটা কিন্তু তার এক্সিস্টিং সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। সো এটা কিন্তু আমরা একটা ডাইনামিক সাপোর্ট জোন বলতে পারি এবং এই লেভেলটাকে সে কিন্তু একটা লং টার্ম ধরে হোল্ড করার চেষ্টা করছে। আমরা সবাই জানি বর্তমানে DSEX ইন্ডেক্স কিন্তু অনেকটাই নেগেটিভ ট্রেন্ডে চলছে এবং প্রাইস কারেকশন হতে হতে অলমোস্ট আমাদের 7000 পয়েন্ট থেকে আমরা কিন্তু 6000 পয়েন্টের দিকে চলে এসেছি। সো এই লেভেলে থেকে যেহেতু স্টকটি এখনো পর্যন্ত তার প্রিভিয়াস সাপোর্ট জোনটাকে ধরে রেখেছে, অর্থাৎ সেই মার্চ মাসে এপ্রিল মাসে যে সাপোর্ট জোনটা ছিল বর্তমানের এই বিয়ারিশ মোমেন্টের টাইমেও কিন্তু সেই সেম সাপোর্ট জোনটাকে কোম্পানি হোল্ড করে রাখতে সক্ষম হয়েছে। সো ওই দিক থেকে চিন্তা করলে এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে যে এই সাপোর্ট জোনটাকে কোম্পানি এই স্টকটি খুব স্ট্রং একটা সাপোর্ট জোন হিসেবে কনসিডার করতে পারছে। সো আমাদের বর্তমানে স্টকের যে প্রাইস সেকশনটা রয়েছে 22 টাকা 20 পয়সার দিকে, এইটা কারেকশন হয়ে 21 টাকা 40 পয়সা পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের এক্সিস্টিং সাপোর্টের রেঞ্জ আসলে এই 21 টাকা 40 পয়সা 21 টাকা 30 পয়সা পর্যন্ত চলে আসতে পারে। বাট এই লেভেলে আসার পর মার্কেটে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা ডিপেন্ড করবে আমাদের DSEX ইন্ডেক্সের মেইন ইন্ডেক্সের মুভমেন্ট আসলে কোন দিকে যায়। আমাদের মেইন ইন্ডেক্সের সাপোর্ট যদি ভেঙে যায় এবং সেটা যদি 6000 পয়েন্টের নিচে নেমে আসে, সেই ক্ষেত্রে এই সাপোর্ট জোনটা না টিকার একটা সম্ভাবনা তৈরি হবে। বাট এখনও পর্যন্ত ম্যাক্সন স্পিডের ফিনান্সিয়াল ডাটা যা বলে এবং এর টেকনিক্যাল চার্ট থেকে আমরা যেটা বুঝতে পারি তাতে কিন্তু এই লেভেলে অর্থাৎ 21 টাকা 40 পয়সা বা 21 টাকা 50 পয়সা লেভেলে এসে স্টকটির ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। তো স্টকটি ঘুরে দাঁড়ালেই যে প্রাইস বৃদ্ধি পেয়ে আবার 35 হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। বাট এইখানে দেখুন নতুন একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে। আমি যদি রেঞ্জটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং একটা বক্স আকারে যদি দেখাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে কিন্তু আমাদের একটা নতুন জোন ক্রিয়েট হয়েছে এবং এইখানে যে জোনটা ক্রিয়েট হলো এই জোনের মধ্যেই কিন্তু আমাদের প্রাইসটা এই মুহূর্তে মুভমেন্টে থাকবে। সো আমাদের এইখানে যদি প্রাইসটা ঘুরে দাঁড়ায় অর্থাৎ 21 টাকা 40-50 পয়সার দিকে এসে যদি আমাদের পজিটিভ মোমেন্টাম শুরু হয় এবং বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, পরবর্তীতে কিন্তু আমাদের প্রাইসটা উপরের দিকে উঠতে থাকবে এবং উপরের দিকে উঠতে উঠতে অলমোস্ট 25 টাকা 60 পয়সা বা ম্যাক্সিমাম 26 টাকা পর্যন্ত ওঠার একটা সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন এইখানে আমাদের কিন্তু 26 টাকার জোনে একটা রেজিস্ট্যান্স আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ দীর্ঘ সময় ধরে আমাদের কোম্পানির স্টকটি কিন্তু এই 26 টাকার জোনটাকে রেজিস্ট্যান্স হিসেবে অলরেডি 3বার টেস্ট করে ফেলেছে। সো আমরা যদি টেস্ট করার টাইমিংগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে রেজিস্ট্যান্সটাকে একবার টেস্ট করেছে, এই লেভেলে সে একবার টেস্ট করেছে এবং সেম লেভেলটাকেই কিন্তু সে আরেকবার টেস্ট করেছে। তার মানে এই যে রেজিস্ট্যান্স জোন এটা কিন্তু মোটামুটি একটা শক্ত রেজিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এই রেজিস্ট্যান্স জোনটাই কিন্তু ইতিপূর্বে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছিল। সো এইখানে আমাদের এই স্টকটি যদি 21 টাকা 40 পয়সার রেঞ্জ থেকে ঘুরে দাঁড়ায় তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন হবে এই 25 টাকা 50 পয়সা থেকে 26 টাকার যে জোনটা, এই জোনটা। এখন কথা হচ্ছে আমাদের এই স্টকটি যদি কোনো কারণে 21 টাকা 40 পয়সার সাপোর্টটা ভেঙে ফেলে, অর্থাৎ DSEX ইন্ডেক্সে ধরেন ওইখানে সাপোর্টটা ভেঙে গেল এবং মার্কেট নিচের দিকে ক্র্যাশ করলো, সেই ক্ষেত্রে আমাদের নেক্সট সাপোর্টটা কোথায় অবস্থান করছে সেটা আমাদের দেখতে হবে। আমি কিন্তু কোম্পানির ফিনান্সিয়াল ডাটার এগেনস্টে আপনাদেরকে বলছি না যে এই স্টকটির প্রাইসটা এখান থেকে ফল করবে এবং নিচের দিকে নেমে যাবে, সেরকম সম্ভাবনা কিন্তু কনসিডারিং এই কোম্পানির স্টেটমেন্ট অনুযায়ী সম্ভাবনা কম।
বাট আপনাকে মার্কেটের মোমেন্টাম বুঝতে হবে, মার্কেটের ইন্ডেক্সের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ মার্কেট যদি ক্র্যাশ করে এবং নিচের দিকে নামে সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কোম্পানি কিন্তু খুব বেশিক্ষণ এই সাপোর্টগুলোকে ধরে রাখতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমাদের যে নেক্সট সাপোর্ট জোনটা রয়েছে সেই সাপোর্ট জোনটা কিন্তু আমাদের রয়েছে 16 টাকা 40 পয়সা, 16 টাকা 50 পয়সা এই রেঞ্জে। সো আমরা যদি একটু জুম করে দেখি এই রেঞ্জে আমাদের আসলে কোনো সাপোর্ট আছে কিনা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ট্রেন্ড অনুযায়ী গত বছর 21 সালের মে জুন এই টাইমটাতে কিন্তু এই লেভেলে একটা ভালো সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছিল এবং প্রাইস কিন্তু প্রায় 3বারের উপরে, অন্তত 3বার এখানে রেসপেক্ট করে উপরের দিকে উঠে গিয়েছিল। এবং এইটাকে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলিও কিন্তু এই সাপোর্ট জোনটা ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করেছে, অর্থাৎ সেই 14-15 সালের দিকেও কিন্তু এই সাপোর্ট জোনটা আমাদের স্টকটাকে সাপোর্ট দিয়েছে। আর এখন আমরা লাস্ট যে সাপোর্ট জোনটা দেখলাম 21 টাকা 40 পয়সার দিকে, এইটাও কিন্তু কোম্পানির জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন। ইতিপূর্বে কিন্তু এই জোনটাও সাপোর্ট হিসেবে লং টাইম এই কোম্পানির স্টকটাকে সাপোর্ট দিয়ে এসেছে। সো আমাদের 21 টাকা 40 পয়সার যে সাপোর্টটা রয়েছে এটাও অনেকটা স্ট্রং একটা সাপোর্ট জোন, এটা না ভাঙার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে যদি ভাঙে সেই ক্ষেত্রে আমাদের নেক্সট সাপোর্ট আমরা দেখতে যাচ্ছি 16 টাকা 50 পয়সার এই রেঞ্জটাতে। অর্থাৎ নতুন করে যদি কোনো বিনিয়োগকারী এই কোম্পানির স্টকে বিনিয়োগ করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এই 21 টাকা 40 বা 21 টাকা 50 পয়সা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং এই লেভেলে এসে মার্কেট আসলে ওপরের দিকে ওঠার চেষ্টা করে বা সাইড ওয়েভ মার্কেট ক্রিয়েট করে নাকি সাপোর্টটা ভেঙে নিচের দিকে নামে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু ওয়েট করে সময় দিতে হবে। যদি দেখি মার্কেট এখান থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তাহলে এই লেভেলে আপনার প্রথম বিনিয়োগের একটা সুযোগ তৈরি হবে। আর কোনো কারণে যদি মার্কেট এখান থেকে ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে আপনার বিনিয়োগের সময় তৈরি হবে 16 টাকা 50 পয়সার জন্যে। এবং এই 16 টাকা 50 পয়সার জনের সাপোর্টটা বর্তমান ফিনান্সিয়াল ডাটা অনুযায়ী একটা পারফেক্ট সাপোর্ট, এই লেভেলটা ভেঙে ফেলার সম্ভাবনা খুবই কম। বাট যদিও স্টক মার্কেটের জিনিসগুলো আসলে আগে থেকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, মার্কেট যদি কোনো কারণে ক্র্যাশ করতে থাকে এবং বহির্বিশ্বে যেহেতু যুদ্ধ পরিস্থিতি বিরাজমান এবং ইকোনমিক অবস্থা যেহেতু খারাপ, সেই কারণে আমরা লাস্ট আরেকটা সাপোর্ট জোন কনসিডার করে রাখবো। যদি এই 16 টাকা 50 পয়সার সাপোর্ট জোনটাও ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা নেক্সট সাপোর্ট দেখতে যাচ্ছি 12 টাকার দিকে, এবং 12 টাকার দিকে আমাদের যে সাপোর্টটা সেটাকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ডাইনামিক সাপোর্ট। ইতিপূর্বে 2021 বা আরও প্রিভিয়াস ডাটা আমরা দেখতে পাই যে এই লেভেলটা কিন্তু লং টার্মে আমাদের এই স্টকটির জন্য একটা শক্ত সাপোর্ট হিসেবে কাজ করেছে। এর নিচেও কোম্পানির আরেকটি সাপোর্ট জোন রয়েছে, সেই লেভেলটা কিন্তু আসলে এই যে 8 টাকার আশেপাশে চলে আসবে। বাট আমরা এক্সপেক্ট করি কোম্পানির যে ফিনান্সিয়াল গ্রোথ, কোম্পানির বর্তমান ডেটা অনুযায়ী মার্কেটে এই স্টকটির প্রাইস আসলে এই 8 টাকা পর্যন্ত নামবে বলে আসলে আমার অ্যানালাইসিস অন্তত আসে না। সো আমাদের এই 3টা লেভেলকে আমরা ক্রুশিয়াল পয়েন্ট হিসেবে ধরবো। বর্তমানে যদি কোনো বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করতে চান আপনার ফার্স্ট বিনিয়োগের জায়গা তৈরি হবে 21 টাকা 40 পয়সায়, বাট সেটা আপনাকে বুঝে দেখে একটু সময় নিয়ে এখানে বিনিয়োগ করতে হবে যে মার্কেট আসলে এখানে হোল্ড করতে পারে কিনা। যদি এখানে হোল্ড করতে পারে, আপনার যদি বিনিয়োগ করার টার্গেট থাকে 100 টাকা, আপনি এখানে 40 টাকা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন। পরবর্তীতে যদি এই লেভেলটা ভেঙে মার্কেট নিচে চলে আসে এবং 16 টাকা 50 পয়সা পর্যন্ত নামে সেক্ষেত্রে এই লেভেলটা আপনার সেকেন্ড বিনিয়োগের জায়গা তৈরি হবে। অর্থাৎ এইখানে যদি আপনি 40 টাকা বিনিয়োগ করেন এইখানে আপনি 30-40 টাকা বিনিয়োগের জন্য রেখে দেন এবং ফাইনালি এই 12 টাকার রেঞ্জের জন্য অ্যাটলিস্ট 25-30% বিনিয়োগের জায়গা আপনি রেখে দেন, যাতে করে কোনো কারণে যদি মার্কেট ক্র্যাশ করে আপনি রিকভারির একটা সুযোগ পান। সেই ক্ষেত্রে এই লেভেলে যদি আপনি 40% বিনিয়োগ করেন, এই লেভেলে যদি আপনি 30-35% বিনিয়োগ করেন এবং অবশিষ্ট 25% বিনিয়োগ যদি এখানে করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা অ্যাভারেজ প্রাইসে দাঁড়াতে পারবেন, অর্থাৎ 17-18 টাকার মতো একটা প্রাইস আপনার দাঁড়িয়ে যাবে। তবে এই কোম্পানির ফিনান্সিয়াল ডেটা যা বলছে টুডে অর টুমরো স্টকের প্রাইস কিন্তু উপরের দিকেই যাবে। সো স্টকের প্রাইস যখন উপরের দিকে যাবে আমাদের আগের যে লেভেলটা রয়েছে 35 টাকার একটা লেভেল, এই লেভেলটা কিন্তু কোম্পানি টাচ করবে এবং এই লেভেলটা কিন্তু ব্রেক করবে। এখন এটা করার জন্য কোম্পানির 6 মাসও সময় লাগতে পারে, তার থেকে বেশি সময়ও লাগতে পারে। সো আপনি যদি এই স্টকটাতে এই 3টা ধাপে বিনিয়োগ করে স্টকটাকে লং টার্মের জন্য হোল্ড করতে পারেন, আপনার যেহেতু এই 3টা লেভেলে বিনিয়োগ করলে অ্যাভারেজ প্রাইস দাঁড়াচ্ছে 17 টাকা আশেপাশে, 16-17 টাকার মতো। সো 16-17 টাকা নিয়ে যদি আপনি স্টকটাকে লং টার্মে ক্যারি করেন আমি এক্সপেক্ট করতেছি আপনি অ্যাটলিস্ট বছর ঘুরতে না ঘুরতেই আপনি একটা ডাবল প্রফিট করতে পারবেন। অর্থাৎ 16-17 টাকার প্রাইস সেগমেন্ট যদি আপনি দাঁড় করাতে পারেন, ইভেন 20 টাকাও যদি দাঁড় করাতে পারেন, এই স্টকটি কিন্তু 35 টাকার রেঞ্জ যে কোনো সময় ব্রেক করবে। আর আরেকটা জিনিস আমি যদি একটু বড় করে ভিউ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এইখানে যে একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে, এইখানে দেখুন, এইখানে উপর পর্যন্ত একটা স্টিক, দেন এইখানে দেখুন
এইখানে কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাগের শেপ তৈরি হয়েছে। সো এইখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এইটা বুলিশ মোমেন্টামের একটা প্যাটার্ন। অর্থাৎ এই প্যাটার্নটা অ্যাক্টিভ হইতে হলে কোম্পানিকে কিন্তু মূলত এই যে 25 টাকা 50 পয়সা 25 টাকা 60 পয়সার যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হবে। সো মার্কেট যদি এই 25 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে, লেটস সে এইখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এবং পরবর্তীতে এখানে একটা ব্রেকআউট দিল। সো এরকম যদি একটা ব্রেকআউট এখানে তৈরি করতে পারে তাহলে কিন্তু এটা লং টার্মে একদম আপ ট্রেন্ডে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এইখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটা কিন্তু বুলিশ মোমেন্টামের একটা প্যাটার্ন। সো এইখান থেকে একটা পজিটিভ গ্রোথ আসবে বলে আশা করা যাচ্ছে। সো দিন শেষে সামারি হিসেবে যদি আমি বলি তাহলে হচ্ছে এক্সিস্টিং যদি কোনো বিনিয়োগকারী থেকে থাকেন তাহলে আপনি বর্তমানে এই স্টকটা হোল্ড করতে পারেন। লস বুক করে এই স্টকটা সেল করে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। রিকভারির জায়গা যদি চিন্তা করেন, এক্সিস্টিং বিনিয়োগকারীদের জন্য রিকভারির জায়গাটা তৈরি হবে আসলে 16 টাকা 50 পয়সার জন্য গেলে। আর যদি এই 21 টাকা 50 পয়সা থেকে মার্কেট ঘুরে দাঁড়ায় তাহলে তো আসলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইস সেগমেন্ট পর্যন্ত পৌঁছেই যাচ্ছেন। যদি আপনি 30 টাকা আশেপাশেও পারচেস করে থাকেন তাহলে কিন্তু এই যে 21 টাকা 22 টাকার রেঞ্জ থেকে যদি মার্কেট ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরে উঠে আপনার যে জোন পর্যন্ত চলে আসবে। সো এইখানে নতুন করে বিনিয়োগ করার আপনার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বরঞ্চ আপনি স্টকটা নিয়ে হোল্ডে থাকতে পারেন। বাট আপনি যদি নতুন বিনিয়োগকারী হন তাহলে আপনাকে আসলে এই 21 টাকা 50 পয়সা বা 21 টাকার রেঞ্জটাকে একটু অবজার্ভ করতে হবে। মার্কেট যদি এখানে হোল্ড করে তাহলে এখানে আপনি নতুন করে বিনিয়োগ করা শুরু করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ বিনিয়োগ করবেন না, ম্যাক্সিমাম 40% পর্যন্ত বিনিয়োগ করবেন। পরবর্তীতে এইটা ব্রেক করে নিচে নামলে 16 টাকা 50 পয়সার জন্য গিয়ে আপনি আপনার অবশিষ্ট বিনিয়োগটা করবেন এবং সর্বশেষ 20-25% টাকা আপনার হাতে রেখে দিবেন। কোনো কারণে মার্কেট যদি 12 টাকার রেঞ্জে আসে সেই জন্য, আর যদি না আসে তাহলে আপনি যতটুকু বিনিয়োগ করেছেন ততটুকু বিনিয়োগের উপরেই আপনি আসলে প্রফিটের জন্য স্টকটাকে হোল্ড করতে পারেন। আর রেজিস্ট্যান্স আমরা অলরেডি বলে দিয়েছি, এই মুহূর্তে যে রেঞ্জে রয়েছে তার আগামী রেজিস্ট্যান্স রয়েছে 25 টাকা 50 পয়সা থেকে 25 টাকা 70 পয়সা, এই রেঞ্জ পর্যন্ত। এবং এই রেঞ্জটাকে ব্রেক করার ভালো রকম সম্ভাবনা রয়েছে যদি মার্কেট এখানে ভালো ভলিউম পায়। এবং এই লেভেলটাকে ব্রেক করলে মার্কেটে নেক্সট রেজিস্ট্যান্সটা কিন্তু ক্রিয়েট হবে 29 টাকার দিকে। এই যে 29 টাকার যে জোনটা রয়েছে এই জোনে এসে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হবে। বাট 25 টাকার রেঞ্জটা যদি আমরা ভাঙতে পারি তাহলে 29 টাকার রেঞ্জটা ভাঙা খুব একটা ডিফিকাল্ট হবে না। 29 টাকার রেজিস্ট্যান্সটা তখন আসলে ভাঙার একটা প্রবল সম্ভাবনা তৈরি হবে এবং পরবর্তীতে কিন্তু আমরা এই 35 টাকা পর্যন্ত উঠে যাব এবং আমাদের নেক্সট ইপিএস এর রেজাল্ট যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু এই 35 টাকা ব্রেক করে আমরা উপরের দিকে উঠে যেতে পারি এবং আমাদের লং টার্মের যে এখানে ফ্ল্যাগটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু আমাদের সেই ধরনের নির্দেশনাই প্রদান করছে। সো আশা করছি ম্যাক্সন স্পিনের বর্তমান ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী, বর্তমান টেকনিক্যাল চার্টের প্যাটার্ন অনুযায়ী কোন লেভেলে আপনার বিনিয়োগ করা উচিত, কোন লেভেলে আপনি রিকভারির প্ল্যান রাখবেন এবং কোন লেভেলগুলো আমাদের সামনে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন। তারপরে ওই স্টকটি নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্টক মার্কেটের ফ্রি কোর্স হিসেবে আমরা একটা ডেডিকেটেড টিউটোরিয়াল কিন্তু আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আপনারা যদি আমাদের চ্যানেলে যান, আমাদের চ্যানেলে গিয়ে শুধুমাত্র ফ্রি শেয়ার মার্কেট ফ্রি কোর্সের প্লেলিস্টে ঢুকলে দেখবেন এখানে 15টার মতো ভিডিও আপলোড করা রয়েছে। এই ভিডিওগুলো যদি আপনি 1 বাই 1 একটার পর একটা শেষ করেন তাহলে কিন্তু স্টক মার্কেটে কোন স্টক কখন কিভাবে আপনি সিলেক্ট করবেন, কখন প্রফিট বুক করবেন, কিভাবে লস থেকে আপনি বেঁচে থাকতে পারেন, এই জিনিসগুলো সম্পর্কে নিজে থেকেই ডিসিশন গ্রহণ করতে পারবেন। সো আশা করছি এই প্লেলিস্টটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।